মালামাল যে আমি নামাবো আমার অফিস থেকে সেই ভ্যান ভাড়াটাও আমার কাছে ছিল না। তো যতই উঠতে যাই কোনো না কোনো সাপ নিচে নামাই দিচ্ছে। যে আমার শাশুড়িও আমাকে অনেক হেল্প করছে। ফুল ফ্যামিলির সাপোর্টেই আজকে আমি সফল। বিউটি সেক্টর নিয়ে প্রথম অ্যাওয়ার্ড শো শুরু করি আমরা আর কি, আমি শুরু করি উদ্যোগটা করা। এবং আমি হচ্ছে ওয়ার্ল্ড ফেমাস মেকআপ আর্টিস্ট অনুরাগ আরিয়াবর্ধনের স্টুডেন্ট। আমি বিশ্বাস করি যদি আমার পারফরমেন্স গুড হয় আমার নাম হবেই, সেটা যেভাবেই হোক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মি রিদি অ্যান্ড আজকে আরেকটি এপিসোড নিয়ে আমি চলে এসেছি। সো আমার শোয়ের নাম কিন্তু সিক্রেট টক উইথ রিদি, এবং আজকে আমার সাথে আমার স্টুডিওতে সিক্রেট টক মানে সিক্রেট টকিং করতে আমার সাথে আজকে যে আপুটা আসছে, আমার খুব ফেভারিট একজন আপু, বিউটি এক্সপার্ট আকলিমা আক্তার শান্তা আপু। কিন্তু আমরা আপুকে আকলিমা আপু নামেই চিনি, কারণ হচ্ছে আপু একদম বিউটি ইন্ডাস্ট্রিতে মানে ব্রাইডাল ইন্ডাস্ট্রিতে তুমি একদম এখন মানে সব জায়গাতে তুমি আছো। সব জায়গায় আমি আছি। সব জায়গায় আছো না? হ্যাঁ। কিভাবে শুরু হলো তোমার স্টার্টিংটা? হ্যালো, আগে তোমার সাথে কথা বলে নেই যে রিদি আপু, আমরা মোটামুটি অনেক দিন ধরেই কাজ করছি একসাথে। তো আমি আকলিমা আক্তার শান্তা, আমি হচ্ছি একজন বিউটি এক্সপার্ট, সেই সাথে একজন নারী উদ্যোক্তা। তো এই জন্য উদ্যোক্তামূলক কাজে বা বিউটি সেক্টরে প্রত্যেকটা কাজেই আমাকে দেখা যায় সরব, যে আমি সব জায়গাতেই কাজ করছি। আর শুরুটা কিভাবে বলতে গেলে, আমার আসলে ছোটোবেলা থেকে ইচ্ছা ছিল যে আমি ওয়ার্কিং ওমেন হব। কেন ইচ্ছা জানি না, বাট ছোটোবেলা থেকেই আমি দেখতাম কি মানে মিডিয়ার প্রতি আমার একটা ঝোঁক ছিল। মিডিয়া মানে টিভিতে যখন দেখতাম না, স্পেশালি সাদিয়া ইসলাম মৌ আপু, যে তাকে আমরা ছোটোবেলা থেকে দেখে বড় হয়েছি। এই দেখছি অ্যাড করতেছে, এই দেখছি নাটক করতেছে, এই দেখছি কোনো প্রোগ্রামে নাচতেছে, মানে ওনার বিভিন্ন পারফরমেন্স দেখে একটা মানুষ কেমনে এত কিছু করে, ওগুলো দেখে দেখে ইন্সপায়ার হয়। আর তখন থেকেই বাসা থেকে মানে দেখতাম যে ছোটোবেলা থেকেই সাজুগুজু, মানে লিপস্টিক পরতাম, নিজে নিজে চুল কাটতাম, নষ্টও করছি অনেক নিজের চুল নিজে, তারপরও চেষ্টা করতে করতে আজকে এতটুকু। তারপরে মানে ইন্ডাস্ট্রিতে কিভাবে, কত সালে? ইন্ডাস্ট্রিতে প্রফেশনালি ওয়ার্ক, আসলে আমি অনেকগুলো প্রফেশনে কাজ করতে করতে এর আগের বারও কিছু ইন্টারভিউতে আমার এই কথাগুলো গেছে, তারপর আরেকবার শেয়ার করি যে আমি অনেকগুলো প্রফেশন সুইচ করছি। ওকে। স্টার্টিংটা ছিল আমার একটা এনজিও জব দিয়ে। তো এনজিও জব থেকে বিভিন্ন প্রতিষ্ঠানে, ডেভেলপার্স কোম্পানিতে, এরপর সুপার শপ, এরপর কসমেটিক্স ব্র্যান্ড, হ্যাঁ, ম্যানেজার, সুপারভাইজার, এরকম পোস্ট আস্তে আস্তে দেন মিডিয়াতে আসা। মেনলি আমার স্টার্টিং কসমেটিক্স কোম্পানিতে, আই থিঙ্ক ওই কামরুল স্যারকে সবাই চিনে, বান্থাইয়ের। তো না, ওখানে মাধ্যমে বলতে গেলে ওখানে রিগাল ভাই আছে, যে রিগাল ভাইয়ের যে কসমেটিক্স ব্র্যান্ড ছিল, আমি ওনার ম্যানেজার ছিলাম। ওকে, আচ্ছা। দেন ওখান থেকেই তখন রিগাল ভাই অনেক বলতো যে শান্তাপু আপনি কেন মিডিয়ার সবার সাথে ছবি তোলেন না। তখন আমার ফেসবুক ছিল মানে হিডেন ফেসবুক, আমি প্রকাশ্যে আসতাম না। তো রিগাল ভাই ইন্সপায়ার করতো, হ্যাঁ, যে না অনেক মানে সেলিব্রিটিদের দেখতাম বান্থাইতে ছিল বা যাতায়াত ছিল, তারপরও ওইভাবে মিডিয়াতে বা সেলিব্রিটিদের সাথে আমি কোনো ছবি নিতাম না বা প্রকাশ করতাম না। সো তারপরে মানে কামরুল ভাইয়ের এখান থেকে বের হয়ে দেন কোথাও মেকআপের কোর্স করছো নাকি? কামরুল ভাই না না না, কোর্স আমার করা আছে, দেশেও করা হয়েছে এবং দেশের বাইরেও আমার করা হয়েছে। ইন্ডিয়া থেকেও আমার কোর্স কমপ্লিট করা, এবং আমি হচ্ছে ওয়ার্ল্ড ফেমাস মেকআপ আর্টিস্ট অনুরাগ আরিয়াবর্ধনের স্টুডেন্ট। এবং বাংলাদেশে 2018 সালে অনুরাগ স্যারকে নিয়ে মেকআপ ওয়ার্কশপের অর্গানাইজার হিসেবে আমি কাজ করছি। এর মানে অনেক আগে থেকে অর্গানাইজ করতেছো। বাট সামহাউ মানে তুমি যে অর্গানাইজ করো ওগুলা সামহাউ ধামাচাপা পড়ে যায়, অনেক অন্য মানুষদের নামে তোমাকে চেনা হয়ে যায়, কারণ কি পার্টনারশিপে অনেকগুলো কাজে চলে আসি, তো দেখা গেছে যে ওখানে অনেক এফোর্ট দিলেও নামটা হয়তো অনেকে অনেকভাবে অন্যভাবে ফোকাসড হয়, কিন্তু তারপরে ওটা নিয়ে আমার কোনো আফসোস থাকে না, কারণ আমি বিশ্বাস করি যদি আমার পারফরমেন্স গুড হয় আমার নাম হবেই, সেটা যেভাবেই হোক। তো তোমার কাছে আমার একটা কোশ্চেন, এটা আমার সবসময় থাকে, তোমরা যখন ক্লাসগুলো করো, আমার কাছে মনে হয়েছে যে তুমি যখন অর্গানাইজ করো কোনো মেকআপ ক্লাস, সো ডেফিনেটলি অনেক কম টাকা রাখো। সো তোমার কাছে মনে হয় না যে বাইরের কেউ যখন মেকআপের ক্লাস, যেমন আমি অনেক মেকআপের সাথে মেকআপের ওয়ার্কশপগুলোতে সুপার 15 হ্যান ত্যান এরকম অনেক 2020 2021 সালে আমি ছিলাম, সো তখন দেখতাম অনেক টাকা চার্জ করে, লাইক অনেক। কিন্তু
সেই অনুসারে কি মনে হয় যে মেকআপটা ধরে ধরে শেখানো হয় বা এটা কি করা হয়, মানে তোমার কাছে কি মনে হয়? না, অনেকে আসলে ক্যাটাগরি ওয়াইজ এগুলোর ফিস রাখা হয়। এগুলো কিন্তু যে সেম ক্যাটাগরির প্রোগ্রাম হয়, সেম ভেন্যু হয়, সেম ট্রেনার থাকে তা না। আমাদের এগুলোর বাজেট আমরা নির্ধারণ করি হচ্ছে ট্রেনার বেস, ওকে। তারপর ট্রেনারকে কত পে করতে হয়, দেন আমার ভেন্যুটা কোথায় হবে লোকেশনের উপর, দেন আমি কোন ক্যাটাগরি স্টুডেন্ট আমি নিজে চাচ্ছি এবং আমি চাই আমার প্রোগ্রামটাকে সব ধরনের সব লেভেলের স্টুডেন্টরা ক্যাচ করুক, একদম রুট লেভেল থেকে শুরু করে হায়ার লেভেল পর্যন্ত, এবং আমি সেভাবেই প্রোগ্রামগুলো গুছাই। এবং যেহেতু আমি একদম গ্রাম থেকে বিভিন্ন জেলা থেকে স্টুডেন্ট আমি কারেকশন করতে চাই, সেই ক্ষেত্রে আমাকে সেই জিনিসটা মাথায় রেখে বাজেট নির্ধারণ করতে হয়। আমি আহামরি প্রফিটটা চিন্তা করি না, আমি চিন্তা করি সবার মাঝে যেন আমার কোর্সটা পৌঁছায়, সবাই যেন এই ট্রেনারের একটা কাজ নিতে পারে, কিছু ভালো শিখতে পারে এবং ভালো একটা সার্টিফিকেট নিতে পারে। আচ্ছা, এই লাস্ট একটা নাম না নেবেন, লাস্ট একটা ইভেন্ট ছিল যেটাতে হচ্ছে বাইরে থেকে মেকআপ আর্টিস্ট আসছিল, অনেকেই মন খারাপ হয়েছে যে মেকআপটা ঠিক মতন বোঝা যায়। সো এটা কি হয় না আপু যে একটা বড় স্ক্রিন লাগানো থাকে কিন্তু মেকআপটা ঠিক মতন দেখা হয় না, মানে এই ক্লাসগুলো কি জাস্ট এমনি নেওয়া হয়, মানে এমনি রাখা হয় যে জাস্ট সার্টিফিকেটের জন্য, মানে এখানে শেখার মতন কিছু না, লাস্ট কোন ক্লাসটা আসলে এটা নিয়ে কথা হয়েছে আমি আসলে বুঝতে পারছি না, হয়তো তুমিও আপু ওইভাবে নামটা জানো না। তো যাই হোক, আমি যেটা বলবো অনেক আচ্ছা, তুমি যদি কাশিস স্যারের ক্লাসটা বলো, আমি ওখানে ছিলাম, অ্যাজ এ স্টুডেন্ট ছিলাম, প্লাস হচ্ছে অ্যাসোসিয়েট পার্টনার হিসেবে ছিলাম। এটার অর্গানাইজার ছিল আমাদের বাংলাদেশের স্বনামধন্য মেকআপ আর্টিস্ট এবং ইন্টারন্যাশনাল অর্গানাইজার শাহিদা হাসান আপু, এবং আপু অনেক ভালো অর্গানাইজার। তো আপুর আন্ডারে এটা ছিল একটা বড় প্রজেক্ট আপুর লাইফের। আমি বলবো আপু অনেক বড় বড় প্রজেক্ট নিয়ে কাজ করছে, যেমন নাইম খান থেকে শুরু করে কেনেডি হপম্যান, তারপর মিশেলি পালমা, তারপর রাফায়েল অলিভার, দেন কাশিস স্যার ছিল আপুর একটা ড্রিম প্রজেক্ট। তো আমি অনেক কাছ থেকে এই প্রজেক্টের সাথে ছিলাম। শিখতে পারে নাই বলতে গেলে আমি বলবো এটা কথাটা ভুল। এটা কেন হয়েছে, কাদের ক্ষেত্রে হয়েছে, এটা প্রায় 300 প্লাস মেকআপ আর্টিস্ট ছিল এই প্রোগ্রামে। তো 300-এর মধ্যে সবাই যে ক্যাচ করতে পারবে ব্যাপার কিন্তু তা না। আর যথেষ্ট এলইডি প্রজেক্টর সবকিছুর সাপোর্ট ছিল, এটা রেডিসনে ছিল। এখন আমি কতটুকু পারবো, এখানে হয়েছে কি এক্সপেরিয়েন্স, এই ওয়ার্কশপগুলো আসলে যারা অভিজ্ঞ তাদের করা উচিত। মিনিমাম 1-2 বছরের এক্সপেরিয়েন্স আছে যাদের, বেসিকটা যারা জানে তাদের এই ধরনের ওয়ার্কশপগুলো অ্যাটেন্ড করা উচিত। কিন্তু দেখা গেছে কি কিছু কিছু মিনিমাম 50 থেকে 60 জনের মতো ছিল, হয়তো তারা একদম বিগিনার, একদম নতুন। আমি সরে সরে যদি না জানি আমি ক খ শিখতে পারবো না, তা আমি সরে সরে না শিখে আমি ক খ শিখতে আসছি, সেই ক্ষেত্রে আমি শিখতে পারবো না, এটা স্বাভাবিক। তারা নিতে পারে নাই, কিন্তু যারা বেসিকটা জানে, অ্যাডভান্স লেভেল জানে বা মাস্টার লেভেল জানে, অবশ্যই তারা কিছু না কিছু টেকনিক তারা পেয়ে গেছে। আমি কি নিতে পারবো সেটা আমার উপর ডিপেন্ড করে। অর্গানাইজার তোমাকে ধরে খাওয়াই দিবে না। আর 1-2 দিনের প্রোগ্রামে আহামরি ধরে ধরে সবকিছু শেখানো হবে, এটা এই আশা করাটাই ভুল। ওকে, আমাকে মনোযোগ দিতে হবে, আমি কিছু নিতে হবে আমার প্রোগ্রাম থেকে, ট্রেনার থেকে আমাকে মনোযোগ দিতে হবে। কিন্তু এখন ম্যাক্সিমাম হয় কি আমাদের বাংলাদেশের মেকআপ আর্টিস্টদের ক্ষেত্রে, ওরা যায় টিকটক করতে, ভিউ নিতে, ওদের মনোযোগ থাকে মোবাইলে কতক্ষণ একটা ছবি নিবে, কতক্ষণ একটা টিকটক করবে, ট্রেনারের সাথে একটা সেলফি নিবে, সার্টিফিকেট হাতে, আমি মেকআপ আর্টিস্ট হয়ে গেলাম। এই মেন্টালিটি নিয়ে যারা যায় তারা আসলে শিখতে পারে না। কিন্তু যারা শিখতে যায় আসলে তারা কিছু না কিছু নিয়েই আসে, কারণ আমি আমার কষ্টের টাকা ইনভেস্ট করছি, এখান থেকে আমাকে নিতেই হবে কিছু, কারণ এটা নিয়ে আমি আমার বিজনেসে আবার এটা অ্যাপ্লাই করব, যে টাকাটা ইনভেস্ট করছি ওই টাকাটা আমাকে উঠায় আনতে হবে। এই মেন্টালিটি, বিজনেস মেন্টালিটি যাদের থাকে তারা কিন্তু লুজার হয় না। ওকে, এবার একটু আমরা তোমার পার্সোনাল লাইফে চলে আসি। আমি জানতাম না যে ভাইয়া বডি বিল্ডার। আমি বিডি মাসেল এবার যে দেখলাম যে ভাইয়া একটা না 2টা শোতেই ভাইয়া মানে 4th পজিশনে ছিল, যেন তেন বডি বিল্ডার না। তো লাইক কাজ সামলাও বাইরে বাসায়, কারণ আমি যতটুকু পার্সোনালি জানি যে একটা বডি বিল্ডারের ফুড
অ্যান্ড এভরিথিং মেনটেন করা, মানে ওই মানুষটাকে মেনটেন করা অনেক টাফ একটা ইস্যু। তো কিভাবে তুমি করো এটা? আসলে এটা হয়ে গেছে, করতে করতে এখন হয়ে গেছে। মানে মানে এটা কিভাবে মানে দুইটা একসাথে কিভাবে ম্যাচ? এখনো এইগুলো নিয়ে আমি বকা খাই, ঝাড়ি খাই, অনেক কিছু বুঝি না, অনেক মেজারমেন্ট বুঝি না। ও বুঝায় দেয়, বলে দেয়, দেখা গেছে যে কয়েকদিন দেখাইতে দেখাইতে তারপরে পারি, তারপরেও মেজারমেন্ট যদি ভুল থাকে ও বুঝা ফেলে যে এটার 19-20 আছে। সো এগুলো সব তুমি নিজে হাতেই করো এভরিথিং? আমি চেষ্টা করি, ও নিজেরটা নিজেও করে নেয় অনেক সময়, কারণ আমি অনেক সময় ব্যস্ত থাকি। ও নিজেও নিজেকে অনেক সাপোর্ট করার চেষ্টা করে। আর সবচাইতে বড় কথা এটাই, ওর ধ্যান জ্ঞান সব, এটা নেশা পেশা সব। সো তুমি কতটুকু হেল্প মানে সাপোর্টিভ, মানে সেটা আমি দেখি যে তুমি পোস্টস দাও। আসলে এই প্রশ্নটা না আমার মনে হয় ওরে করা উচিত ছিল, যে আমি আসলে কতটা সাপোর্টিভ। তোমার কাছে কি মনে হয় তুমি মানে 100 এ কতটুকু সাপোর্ট? আমি চেষ্টা করি, আমার বেস্টটা চেষ্টা করি। 100 আমি 100 আছে কিনা জানি না, তবে বেস্ট ট্রাই করি। আচ্ছা, ভাইয়া তো অনেক ফিট, সো ভাইয়া তোমাকে বলে না ওয়ার্কআউট করো, তুমি আমার সাথে? হ্যাঁ, চলো অনেক gym-এ। বলে, অনেক বলে, কেন যাও না? অনেক বলে। আমার আসলে ঘর সংসার বাচ্চা সামলায়ে আসলে সময় হয়ে ওঠে না, বাট ট্রাই করতেছি এবং ইচ্ছা আছে খুব শীঘ্রই জয়েন হওয়ার। ওকে আপু, সামনে কোনো প্রজেক্ট বা মানে কি আরো সামনে কি মানে কি ইভেন্ট আছে সামনে, বা কি করার সামনে planning আসলে আছে? অনেক প্ল্যানিং আছে আমার। কিছু গল্প হচ্ছে এরকম, আমি 2018 সাল থেকে ইভেন্ট সেক্টর নিয়ে কাজ করছি। ম্যাক্সিমামই ছিল আমার পার্টনারশিপ ইভেন্ট, ওকে। এবং এই যে ট্রেনিং সেক্টর, ইভেন্ট সেক্টর, এগুলো ছিল আমার পার্টনারশিপে করা 2018 সাল থেকে 2023 সাল পর্যন্ত। দুইজন পার্টনার আমার চেঞ্জ করতে হয়েছে। তো যাই হোক, আমি তাদের নামও নিচ্ছি না, বা তাদেরকে আমি কোনো ধরনের ব্লেমও দিতে চাচ্ছি না, তাদেরকে আমি ফোকাস করতে চাচ্ছি না। আমি চাই না যে আমার মাধ্যমে তাদের কোনো ফ্রেম হোক, তারা তাদের মতো প্রতিষ্ঠিত হোক। তবে এতটুকু বলতে পারি, 2018 সাল থেকে 2020 পর্যন্ত 2 বছর যার সাথে আমার পার্টনারশিপে কাজ ছিল, সে মৌখিকভাবে পার্টনার বলল, কাজে কর্মে তার পার্টনারশিপের মানে কিছুই ছিল না, তার কমিটমেন্ট ঠিক ছিল না। তবে তার প্রতি কৃতজ্ঞ এই জন্যই যে তার অনুপ্রেরণাতেই আসলে এই ইভেন্ট সেক্টরে কাজ করা, এবং তার মাধ্যমেই। তো যাই হোক, একটা পর্যায়ে যখন মনে হলো যে তার কমিটমেন্ট ঠিক নাই বা তার কথা কাজে মিল নাই, তখনই আলাদা হয়ে যাওয়া। তো আলাদা হয়ে গিয়ে দেখা গেল যে আবার আরেকজন পার্টনার সাথে, তখন ছিল একজন জেন্টস পার্টনার, তারপর লেডিস পার্টনারের সাথে জয়েন হলাম। মানে কিছু থাকে খালকাইটটা কুমিরা না, আমি ওরকমই কিছু একটা করলাম, যে পার্টনার যে ছিল তাকে কাজ শিখাইলাম, এই সেক্টরে আমি আনলাম। সে ছিল অন্য সেক্টরের মানুষ, তাকে এই সেক্টরে আইনা কাজকর্ম শিখাই আমার পার্টনার করে, ফুল অ্যাকাউন্টস তার হাতে সামলাইতে দিয়ে তারপরে 2023 এসে দেখলাম যে সব কিছুই জিরো, বিজনেস কিছুই নাই, বরঞ্চ বিশাল একটা লোনের দায়ভার চলে আসলো মাথায়। তো যখন 2023 এসে ফিল করলাম যে প্রজেক্টগুলো লস প্রজেক্ট, একটা চট্টগ্রাম ব্রাঞ্চ ছিল, একটা উত্তরা 9 নম্বর সেক্টর ব্রাঞ্চ ছিল, তো লস প্রজেক্টে একটা রাতের সিদ্ধান্তে যাই হোক আমাদের বিজনেস ক্লোজ, সব কিছু আলাদা করা হলো। ওই মুহূর্তে আসলে আমি 3 মাসের প্রেগনেন্ট ছিলাম। আমার জন্য একটা খুব টাফ একটা সিচুয়েশন ছিল, যে রানিং বিজনেস বন্ধ হওয়া, আর্নিং সোর্স বন্ধ হওয়া, তাও পার্টনারের কিছু ভুল বলবো না বেইমানি বলবো আসলে আমি জানি না, যাই হোক যেটাই হোক সাফারার আমি। কারণ ওই মুহূর্তে সে 5 তলা বাড়ি করতেছে আর আমি জিরো, তো পার্টনারশিপ কিন্তু আমরা সেম, তো সে তার মতো কাজ করতেছে। যাই হোক, এটা মোটামুটি এই সেক্টরে কম বেশি অনেকেই জানে, করুক। বিভিন্নভাবে ব্লেম দিয়ে সাইড হওয়া দরকার ছিল, সাইড হয়ে গেছে। তো ওই প্রতিষ্ঠান থাকা অবস্থায় কিন্তু বিউটি সেক্টর নিয়ে প্রথম অ্যাওয়ার্ড শো শুরু করি আমরা আর কি, আমি শুরু করি উদ্যোগটা। এটা ছিল 2022 এবং 23, 2টা বছরে আমরা 2টা অ্যাওয়ার্ড শো শুরু করি। তো ওখান থেকে আমার মনে হয় যে আসলে যে বলে না যে টাকা পয়সার জন্য মানুষ সম্পর্ক নষ্ট হয় বা বিভিন্ন সেক্টরে, এগুলো হওয়ার পরে এবার এককভাবে ব্যবসা শুরু করার চিন্তা করি, যে আর পার্টনারে যাব না, পার্টনারশিপ ক্লোজ করে নতুন করে শুরু করব। কিন্তু ওই মুহূর্তে আসলে আমার কাছে কোনো মানে ইনভেস্ট করার মতো কোনো সেভিংস নাই। শুধু তাই না, আমি যে আমার পার্টনারশিপ ক্লোজ করে আমার যে মালামালগুলো আমি বুঝে পাইছিলাম, ওগুলো যে আমি কোথাও ট্রান্সফার করব বা রাখবো, মালামাল যে আমি নামাবো আমার অফিস থেকে, সেই ভ্যান ভাড়াটাও আমার কাছে ছিল না। এটা 2023-এর কথা, বেশি দিন না। না মানে আমি আমার লাইফটা অ্যাজ লাইক সাপ লুডো খেলা আছে না, সাপ লুডো খেলার মতো, যতই উঠতে চাই কোনো না কোনো সাপ নিচে নামাই দিচ্ছে।
আবার কোনো না কোনো মই পায়ে উপরে উঠে যাচ্ছি, এরকম কিছু একটা ঘটতেছে আমার লাইফে। তো সেমভাবে যখন একটা ভ্যান ভাড়াও ছিল না, 3,000 টাকা ভ্যান ভাড়া লাগতো আমার অফিসের মালামাল নামাইতে। তো এক কথায় আমি মোটামুটি এটাকে বলা যায় যে একটা ষড়যন্ত্রের শিকারই ছিলাম। তো যাই হোক, আল্লাহ কোনো না কোনো উপায় বের করে দেয়। তো যেভাবেই ষড়যন্ত্র করে মানে আমাকে এই সেক্টর থেকে সরানোর জন্য চেষ্টা করা হয়েছে, আমি বলবো আমি তখনও কোনো প্রতিবাদ করি নাই বা তখনও কারোর সাথে এগুলো শেয়ার করি নাই, কারণ আমি নিজের উপর নিজের ট্রাস্ট ছিল যে আমি আসলে এরকম কোনো প্ল্যাটফর্মে বা এর চেয়েও কোনো বড় প্ল্যাটফর্মে হয়তো ব্যাপারগুলো শেয়ার করতাম। যে ওই মুহূর্তে শেয়ার করলে হয়তো কি সবাই মনে করতো ভুক্তভোগী হইছো তাই জন্য এগুলো বলতেছো বা তার নামে ব্লেম দিচ্ছ। বাট এখন ওই মুহূর্তে যারা আমার ক্লোজ ছিল সবাই মোটামুটি বুঝে গেছে যে আসলেই আমি ষড়যন্ত্রের শিকার ছিলাম। এবং ওই মুহূর্তটা যে কত কঠিন গেছে, একে তো আমি প্রেগনেন্ট, দ্বিতীয়ত বিজনেস অফ, দ্বিতীয়ত হচ্ছে আমার কোনো ব্যাক সাপোর্ট নাই, ইনভেস্ট নাই, মানে আমার কাছে কোনো টাকা পয়সা নাই, আমি যে কিভাবে সাফার করব ওই মুহূর্তের সময়টা আসলে আমার যে মানে আমি যে বাসায় ভাড়াও ছিলাম, আমি বাসা ভাড়াও দিতে পারতেছিলাম না, প্রায় 1 লাখ টাকা আমার বাসা ভাড়া জমে গেছিল। মানে এরকম কঠিন সময়গুলো আমি 2023 সালে পার করে আসছি। তারপরে কিভাবে কভার আপ করলাম বলতে গেলে মানে খুব মানে প্রায় আমাকে অনেকগুলো টাকা লোনের মধ্যে আমি ছিলাম। হ্যাঁ, ক্যাশ লোন ছিল, তারপর এনজিওতে লোন ছিল, আমার বাসা ভাড়াই জমে গেছিলো 1 লাখ খানেক টাকার মতো। আমি কিভাবে কি করব বুঝতে পারতেছিলাম না। যে ইনফ্যাক্ট আমার ফ্যামিলি মানে আমার বাবার বাড়ির দিক থেকে আমার মা আর ভাই, আমার আব্বা নাই, উনি 2003-এ অ্যাক্সিডেন্টে মারা গেছেন। তো আমার মা ভাইয়ের অবস্থাও আর্থিক অবস্থাও আহামরি ভালো না যে তারা আমাকে মানে আর্থিকভাবে সাপোর্ট দিবে। এক কথায় মিডল ক্লাস ফ্যামিলির। তো ওই মুহূর্তে আমি কেমনে ব্যবসা রান করব, কি করব, মানে আমি সম্পূর্ণরূপে হতাশ, ডিপ্রেশনে চলে গেছি। তার মধ্যে কিন্তু আমি অলমোস্ট তখন আমি 4 মান্থ প্রেগনেন্ট। 3 মাসে তো এত ঝড়ঝাপটা গেছে, অলরেডি পরের মাসে আমার চলে আসছে। তার মধ্যে এত ঋণের বোঝা, এত মানে সব কিছু মিলাই আমি খুব ডিপ্রেশনে। তো ওই মুহূর্তে আমার হাজব্যান্ড আসলে আমাকে অনেক মেন্টালি সাপোর্ট করছে। এবং আমার শ্বশুর শাশুড়ি বলছে যে তোমরা বাড়ি আসো, তোমাদের সাথে কথা বলি। তো বাড়ি যাওয়ার পরে এই ক্ষেত্রে আমার শাশুড়িও আমাকে অনেক হেল্প করছে। শাশুড়ি আমার শ্বশুর তখন বলছে বসে যে তুমি এখন কত মানে যেইটুকু টাকা হইলে তুমি আবার ঘুরে দাঁড়াইতে পারবা, তুমি কতটুকু পারবা। তো ওই মুহূর্তে আমার শ্বশুর শাশুড়িকেও অনেকভাবে মানে বোঝানোর চেষ্টা করছে, যেহেতু প্রেগনেন্ট বা যদি একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল ওর পিছনে এখন ইনভেস্ট করবেন, যদি এইটা রিটার্ন না আসে বা যদি না পান, তো এইগুলো নিয়ে অনেক কিছু। তবে আমি ধন্যবাদ দিব যে আমার শাশুড়িকে, যে উনি অনেক স্ট্রং মেন্টালিটির একজন মানুষ। উনি সবাইকে বলছে যে আমি ওকে চিনি, ওর যদি একদিক দিয়ে বেবি হয় ও আরেক দিক দিয়ে দাঁড়ায় ব্যবসা ধরে ফেলবে, যদি লসও হয় তারপর আমি ইনভেস্ট করব। আমি জানি না যে বর্তমান সময়ে এরকম শাশুড়ি পাওয়া যায় কিনা। তো উনিই বলছে যে তোমরা দাও না দাও আমি ওরে সাপোর্ট করব। তো ওনার তো আসলে নিজের ওইভাবে কোনো টাকা পয়সা নাই। উনি শেষমেশ যেটা করছে, আমার শাশুড়ির বাপের বাড়ির জমির অংশ বন্ধক রেখে আমাকে টাকা এনে দিছে। তো ওইটা দেখে যখন মানে আমার শাশুড়ি অনেক মানে রাগারাগি করে বা ফ্যামিলির সাথে যুদ্ধ করে আমাকে সাপোর্ট দিচ্ছে। তো আমার শাশুড়ি যখন সাপোর্ট করলো তখন আমার শ্বশুরও কনভিন্সড। দেন আমার শ্বশুর এবং আমার শাশুড়ি তাদের নিজেদের পার্সোনাল যে মানে সম্পত্তির জমির অংশটা আছে ওটা বন্ধক রেখে আমাকে 3 লাখ টাকা দিয়ে সাপোর্ট করে। যে আমাকে যখন জিজ্ঞেস করা হয়েছিল তুমি কতটুকু হলে এখন ঘুরে দাঁড়াতে পারবা, তো আমি আমার ফার্নিচার যা পাইছিলাম পার্টনারশিপের ব্যবসা থেকে ওগুলো কারেকশন করে হিসাব করে আমি বললাম যে আমাকে আপাতত 3 লাখ টাকা দিলে আমি ঘুরতে পারবো, মানে আমি পারবো। ওইটুকুই নিছি, আমি আহামরি কোনো বেশি কিছু নেই নাই। ওই 3 লাখ টাকা পুঁজি করে আলহামদুলিল্লাহ আমি 2023-এর জুনে আমাদের বিজনেস বন্ধ হয়ে যায়। জুলাইয়ের 14 তারিখে আমি বর্তমান যে আমার প্রতিষ্ঠান ফিউচার শাইন বিউটি একাডেমি বাই মুন,
এটা অফিসটা নেই এবং নতুন করে শুরু করি। এই যুদ্ধর মধ্যে থেকেই আজকে 23, 24, 25 মানে অলমোস্ট আমার 2 বছর কমপ্লিট আমার প্রতিষ্ঠানের। 2 বছরের মধ্যেই আমি আমার প্রতিষ্ঠান নিয়েই ঘুরে দাঁড়াইছি। আসলে এটা ছিল আমার শ্বশুর শাশুড়ি এবং আমার ফ্যামিলি। আমার মা ভাই হয়তো টাকা পয়সা দিয়ে সাপোর্ট করতে পারে নাই, তবে মানসিকভাবে সাপোর্ট এবং সব কিছুর গুছানোতে যে একটা সাপোর্ট, মানে এক কথায় ফুল ফ্যামিলির সাপোর্টে আমি ঘুরে দাঁড়াইছি এবং সবার সাপোর্ট নিয়েই এই যে কষ্টকর সময়গুলো ছিল, অনেক লোন ছিল, অনেক লোন বলতে গেলে যদি আমি এখন বলতে চাই প্রায় 18 লক্ষ টাকা লোনের মধ্যে ছিলাম। তো ওখান থেকে সম্পূর্ণ পরিশোধ করতে না পারলেও আমি প্রায় 60% লোন আমি কমপ্লিট করছি 2 বছরে। এর মধ্যে সংসারও পরিচালনা করতে হচ্ছে, অফিসও চালাইতে হচ্ছে, এখন আমার যে স্টাফরা আছে তাদের স্যালারিও চালাইতে হচ্ছে। অল ওভার আমার স্টাফ আছে এখন সব মিলাই একদম যেটাকে বলে যে গৃহ পরিচারিকা সহ প্রায় 7 জন। তো 7 জন মানুষকে এখন পরিচালনা করা, উত্তরার মতো একটা এলাকাতে বাসা নিয়ে থাকা, অফিস পরিচালনা করা, এগুলো সব কিছু মিলাইয়ে আমি আগের চেয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি। সো এর মানে আকলিমা আপু তোমার স্ট্রাগল অনেক, আমি জাস্ট শুনতেছিলাম। সো তোমার শাশুড়ি তোমাকে অনেক সাপোর্ট দেয়, একটা হ্যাঁ, মহিলা শ্বশুর একটা মহিলাকে, শাশুড়ি হ্যাঁ দুইজনেই। এবং সেই সাথে বলবো না যে যেমন আমার মা ভাইও হয়তো টাকা পয়সা দিয়ে ওইভাবে সাপোর্ট করে নাই, বাট মেন্টালি এবং ওই যে যেটাকে বলে গায়ে গতরে খাইটা দেওয়া, ওইটা খুব বেশি করছে। কারণ ওই মুহূর্তেই তো আমার ছোট মেয়েটা হইলো আর কি, ওকে নিয়ে খুব স্ট্রাগল পিরিয়ড গেল। তখন আম্মা অনেক সাপোর্ট করছে এবং আমার শ্বশুর শাশুড়িও সাপোর্ট করছে যে আমার ছেলেটাকে ওনারা দেখতেছেন। মানে সব কিছু মিলে ফুল ফ্যামিলির সাপোর্টেই আজকে আমি সফল আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ সো মাচ আকলিমা আপু, অনেক গল্প করলাম, অনেক কিছু জানতে পারলাম। আমি দেখি তোমাকে ফেসবুকে সবসময়, অ্যান্ড আমার কাছে মনে হয় তুমি অনেক স্ট্রং, মানে অনেক কাজ করতেছো, তুমি ঘর সামলাচ্ছ, হাজবেন্ড সামলাচ্ছ, আবার বিজনেসও সামলাচ্ছ, তারাও আমাকে সামলাচ্ছে। তারাও তোমাকে সামলাচ্ছে। সো ভালো থাকো, ইনশাল্লাহ দেখা হবে। ইনশাল্লাহ। সো আমাদের আবারও আপনাদের সাথে দেখা হয়ে যাবে নতুন কোনো গেস্ট নিয়ে। ততদিন ভালো থাকুন, সেফ থাকুন এবং আমার শো সিক্রেট টক উইথ রিদির সাথেই থাকুন। থ্যাংক ইউ সো মাচ, আল্লাহ হাফেজ।